গান। প্রিয় দর্শক, শুভ শারদিয়া। কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে দীপ্ত টিভির পর্দায় চোখ রেখেছেন সবাই খুব ভালো আছেন। আর আপনাদের ভালো থাকায়, ভালো লাগায় আরও খানিকটা মাত্রা যোগ করতে আমি লাবণ্য চলে এসেছি দীপ্ত টিভিতে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পূজার বিশেষ আয়োজন গৌরী এলো। এবং গৌরী এলো অর্থাৎ গৌরী যখন আসে বছরের এই সময়টাতে আমাদের মাঝে, সে সময়টাতে কিন্তু আমরা আনন্দ, আড্ডা, হইচই, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরাঘুরি কি না করি, কত আনন্দ করি। আর আরও খানিকটা আনন্দ করব আমাদের সাথে আজকে যারা আছেন তাদেরকে নিয়ে। যারা আছেন তারা অনেক গুণে গুণান্বিত, তবে যদি মূলত শব্দটা যোগ করি তাহলে একজন নাচের মানুষ, একজন গানের মানুষ, আরেকজন অভিনয়ের মানুষ। তাহলে চলুন কথা না বাড়িয়ে তাদেরকে পরিচিত করে দিই। আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী পূজান সেনগুপ্ত। ধন্যবাদ লাবণ্য। গানের মানুষ পুলক। থ্যাংক ইউ। অভিনয়ের মানুষ শানু। শুভ শারদিয়া। শুভ শারদিয়া আর বিজয়া দশমীর শুভেচ্ছা। তো তিনজনের কাছ থেকে একটু শুরুতেই শুনে নিই, এবারের পূজাটা কেমন কাটলো? কে শুরু করবে? না, আমি সেটাই বলছিলাম যে আমাদের সাথেই পূজা আছে, আর পুলক আছে, দেবী আছে, দেবী আছে, সানারেই দেবী। হ্যাঁ, তো সবকিছু মিলে আসলে পুজো মানেই হচ্ছে আনন্দ। এবং মানে মা গৌরী এসেছেন, আমরা সাদরে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিজয়া দশমীর দিন আমরা আবার তাকে বিদায়ও জানিয়েছি। তো সব কিছু মিলে পুজো মানেই আমরা শৈশব থেকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বলবো যে একটা অন্যরকম একটা ভালো লাগার একটা উচ্ছ্বাস কিন্তু সবসময় কাজ করে, যে পুজো এলেই আমরা নতুন ধরনের পোশাক পরবো এবং প্রতিমা দেখতে যাব, এবং প্রতিমা বিসর্জনের সময় যে একটা অদ্ভুত একটা বিষাদ কাজ করে। তো সব কিছু মিলে এই আনন্দ উৎসবের মধ্য দিয়েই তো আসলে এই পুজোটা উদযাপন করা হয়। পুলক, কেমন কাটলো? আমার কাছে মনে হয় যে আসলে এই ধরনের সার্বজনীন যে অকেশনগুলো আমাদের বাঙালি লাইফে আসে, এগুলো সবগুলোই মূলত হচ্ছে ছোটোবেলার মজাটাই বেশি। বড় হওয়ার পরে কিছু দায়িত্ববোধ থেকে যায়, সেটা পূজার ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক, যে দায়িত্বের কারণে ওই ছোটোবেলার মতন বা কৈশোরের মতন ওই রকমভাবে উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দ উদযাপন করা যায় না। তারপরে বলবো যে এটা আসলে পুজো আসার আগে থেকেই একটা যে প্রস্তুতি থাকে, যে এবার সবাইকে গিফট দেওয়া, কিছু মানুষের কাছ থেকে গিফট পাওয়া, তারপরে এই যে পুজোর আগে একটা পুজোর গন্ধ থাকে কিন্তু আসলে আমার মনে হয় কি প্রিপারেশন ফেজটাই কিন্তু বেশি আনন্দের, না? যেমন মহালয়ের দিন থেকে কিন্তু পুজোর গন্ধটা কিন্তু মৌ মৌ করে। পুজোর গন্ধটা কিরকম, এই যে ধূপের গন্ধ, এটা মানে এটা একটা অদ্ভুত একটা ঘ্রাণ, মানে তখনই মনে হয় যে আসলে পুজো চলে এসছে, মানে পুজোর আমেজটা তখন পাওয়া যায় একদম পুরো। এই সময় আসলে সবাই নাড়ু বানায়, বিভিন্ন ধরনের মিষ্টি সামগ্রী, গ্রামে পিঠে পায়েস এগুলো বানায়। এগুলো আসলে খুব আনন্দের একটা সময় কাটে। ফ্যামিলি যারা সবাই যারা বাইরে থাকে তারাও সবাই ফ্যামিলির কাছে চলে আসে, এই যে একটা গেট টুগেদার হয়। তো আমার কাছে আমি একটু মূলত একটু প্রপার ওয়েতে ধর্ম পালন করার লোক কম আর কি, মূলত ভুলে যাই সবকিছু কখন কবে কি, বাট কিন্তু আসলে বুঝতে পারি আমি যে এখন চলে আসবে, পুজোর গন্ধ চলে এসেছে। আর পূজা কেমন কাটলো? সব মিলে ভালো কেটেছে। যেটা পুলক বলছিল যে ছোটবেলায় যেটা ছিল যে শুধু সেলিব্রেট করা, আর যত আমরা বড় হই আমাদের উপর আসলে একটু কিছু দায়িত্ব নিতে হয়। আর ব্যক্তিগতভাবে আমি আমার মাকে হারিয়েছি, প্রায় 2 বছর হতে যাচ্ছে। তো আমার মধ্যে একটা দায়িত্ববোধ কাজ করে যে মা থাকলে যেটা করতো সেই জায়গাগুলো যেন পরিবারে ফাঁকা না থাকে।
মানে পূজার দিন আমার মা থাকলে দেখা যেত দশমীর দিন একদম সবাই আসছে বাসায়, খাবার টেবিলটা একদম ভরা। তো আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করি বা আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, পূজার যে আনুষ্ঠানিকতাগুলো সেগুলো মেনটেন করার চেষ্টা করি। সবসময় মনে করি যে মা থাকলে যেটা করতেন সেটা, যেহেতু আমি আছি আমার মায়ের সন্তান, তো এটা আমার দায়িত্ব যে মা থাকলে যা করতো সেগুলো যেন আমি করি, পূর্ণ যেন অপূর্ণতা না থাকে। পূজা আসলে মানুষের জীবনে পূর্ণতা নিয়ে আসে, এরকম একটি ধর্মীয় উৎসব। তো ওই যে বলছিলাম যে জীবনের আলাদা আলাদা ফেজগুলো আলাদা রকম, আলাদাভাবেই আসলে উদযাপন করতে হয়। জীবন তো এগিয়ে যায়, জীবন কারোই থেমে থাকে না। তো একটু পূজার গল্পই শুনবো, যে পূজার সময় কোন খাবারটা বা কোন রেসিপিটা সবচেয়ে ফেভারিট। আমাকে জিজ্ঞাসা করলে তো আমি বলবো নাড়ু। পূজা মানেই আমার কাছে নাড়ু। শানু, কোন খাবারটা বেশি খাওয়া হয় পূজার সময়? অবশ্যই নাড়ু, তারপর হচ্ছে সন্দেশ, ক্ষীর, পায়েস, সবই তো আসলে একটা প্রস্তুতির বিষয় থাকে। এখন খাবারের মানে ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই সন্দেশ, আমার সন্দেশ খুব প্রিয়। এবং হচ্ছে আমার এখনও মনে হচ্ছে আমার প্রতিবেশী, আমার একটা হিন্দু মাসি ছিলেন, উনি খুব দারুণ সন্দেশ বানাতে, খুব মিহি করে, খুব মানে একদম দুধের স্বাদ, মানে ওই স্বাদটা অন্যরকম। সন্দেশ কি এখন খাওয়া হয়? এখনো খাওয়া হয়। সত্যি না মিথ্যা? এটা তো মনে হচ্ছে মিথ্যা কথা। না, সেটা পুজোর সময় অবশ্যই খাওয়া হয়। এবং ঢাকেশ্বরী মন্দিরে গেলে অবশ্যই পুজোর প্রসাদের সন্দেশটা খাওয়া হয়। মানে খাবো না, আচ্ছা অনেক ফ্যাট, একটা নাড়ু একটু ভেঙে, মানে একটাকে ভেঙে খেলাম, করা যাবে না, না একটু করে শুনে নাও পুরাটা, মানে ভেঙে একটু খেলাম, অন্য রুমে গেছি, আবার এসে আচ্ছা ওই অর্ধেকটা তো হলো, আবার কিছুক্ষণ পর আরেকটা আবার একটু ভেঙে, এরকম দেখা যায় 3-4টা খাওয়া হয়ে যায়। তো আমার একটা এক্সপিরিয়েন্স আমি বলি, এরকম সন্দেশ দেখার পরে নাচের যে ওয়ার্দাপু আছে, আমরা একটা কালচারাল ট্যুরে গেছি, তো সেখানে এরকম আমাদেরকে সন্দেশ খেতে দেওয়া হয়েছে। তো আমি এখন বলছি কি যে কি আছে জীবনে, একটু খাই। এত মজা, আচ্ছা কি আছে জীবনে, আর একটু খাই আপু, চলে না আর একবার একটু খাই। এই করতে করতে কয়েকটা সন্দেশ। এবং সন্দেশের আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে সাজটা, মানে এত নিখুঁতভাবে, যারা আসলে খুব সুন্দর করে নিখুঁতভাবে সন্দেশ বানাতে পারেন, তারা কিন্তু সাজটাও ওইভাবেই করেই, ওই যে ছাপটা, মানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। মানে সংস্কৃতি তো শুধু নাচ গান না, মানুষের জীবন আচরণ। এবং আমরা যেভাবে বড় হই, বেড়ে উঠি, সবকিছুই আমাদের সংস্কৃতির অংশ। তো এই একটা দেশ, মানে এখন যদি অনেকগুলো দেশের একটা ফুড ফেস্টিভ্যাল হয়, তখন আমরা আসলে কি দেখাবো? এই খাবারগুলোই কিন্তু আমাদের মুড়ি, মোয়া, নাড়ু, দুধের সন্দেশ, তারপর আমাদের যে দেশীয় ঐতিহ্য যেমন ঈদে সেমাই হয়, হ্যাঁ, এগুলোই কিন্তু আমাদের ট্রেডিশন, এগুলোই আমাদের সংস্কৃতি। পুলকের কাছ থেকে খাবারের কথাটা শোনা হলো না, খাবার পছন্দ, আমরা গানের কথা শুনবো। সত্যিকার অর্থে ওই যে বললাম যে ছোটবেলার যে কেন উপভোগ্য ছিল, যে ওই সময় আমরা গ্রুপ, আমরা এক বয়সের যে ছেলেগুলো ছিলাম, সবাই মিলে চুরি করে বিভিন্ন জিনিস খেতাম। এই যে মজাটা, কারোর বাড়ি রাখ, কারোর বাড়ি পেঁপে, কারোর বাড়ি শশা। তারপরে কি ধরা পড়া হতো কখনো, নাকি খুব স্মুথলি চুরিটা হতো? স্মুথলি চুরিটা করতাম। বাহ, কংগ্রাচুলেশনস। ওনারা বুঝতে পারতো যে এই ছেলেগুলোই করেছে এখন এই পূজার সময়, বাট আমরা এই মজাটা খুব মিস করি এখন। আচ্ছা, তো এখন আমরা একটা গান শুনি, একটা পূজার গান শুনি। হ্যাঁ, পুলক আমাদেরকে একটা গান শুনিয়ে দিকে এই পর্যায়ে। আচ্ছা, আমি গতবারে একটা গান বের করেছিলাম দুর্গাপূজা উপলক্ষে, জয় মা নামে। গানটি লিখেছিলেন জীবক বড়ুয়া এবং সুর করেছিলেন উজ্জ্বল সিনহাদা, ওনারই মিউজিক কম্পোজিশন করা। তো গানটা আমাকেই দিয়ে দিয়েছিল একবারে। তো গানটা এই গতবারও সবাই খুব পছন্দ করেছে, এবছরও সবাই খুব প্রশংসা করেছে। ওই গানটার কিছু অংশ একটু গিয়ে শোনাই। জয় মা, জয় মা, জয় মা দুর্গা মা, মা এলো, মা এলো কৈলাস থেকে মর্তলোকে, ভক্তজনে সুখ বিলাতে। শারদিয়ার বান জাগলো, শারদিয়ার বান জাগলো, চলো মায়ের দর্শনে চলো, দুর্গা মায়ের জয় বলো, বলো মা দুর্গার জয় বলো।
দুর্গা মায়ের জয় বলো, বলো মা দুর্গার জয় বলো, দুর্গা মা জয় বলো, দুর্গা মা জয় বলো, দুর্গা মা জয় বলো। বছর ঘুরে বারে বারে পূজোর লগন এলো ফিরে, বছর ঘুরে বারে বারে পূজোর লগন এলো ফিরে, সর্বজয়া সর্বময়া পূজোর লগন এলো ঘুরে ফিরে। শঙ্খ ঢাকের আওয়াজ সবে তোলো, মা এলো দাউলো। দুর্গা মায়ের জয় বলো, বলো মা দুর্গার জয় বলো, দুর্গা মায়ের জয় বলো, বলো মা দুর্গার জয় বলো, দুর্গা মা জয় বলো, দুর্গা মা জয় বলো, দুর্গা মা জয় বলো। বাহ, গতবার পুজো এটা রিলিজ হয়েছে, রাইট? এই যে এবছর আরেকটা করেছি, কিন্তু ভিডিওর অভাবে গানটা রিলিজ করা হয়নি। আগামী বছরের জন্য রেখে দিয়েছি। আগামী বছর খুব সুন্দর একটা গান বেরোবে। এই গানটা আমার যে গানটা নতুন করেছি, গানটা সুপার একটা গান হয়েছে। আচ্ছা, আমরা একটু অপেক্ষায় থাকি তাহলে আগামী বছর পূজা পর্যন্ত। আচ্ছা, বলছিলাম কিন্তু যে আমাদের কাছে আসলে আলাদা আলাদা বয়সে আলাদা আলাদা রকমের উৎসবের আমেজগুলো আলাদা হয়। শিল্পীদের কাছে কিন্তু আমি ঈদ বলি, পূজা বলি বা যে কোনো অকেশন বলি, আমাদের কাছে কিন্তু আরও একটা বিশেষ কারণ হয়ে দাঁড়ায় যে অকেশন মানে কিন্তু আমাদের কাছে অনুষ্ঠান বা শোজ। সারা বছর অনুষ্ঠান করলেও দেখা যায় যে একটা স্পেসিফিক অকেশনের জন্য আমাদের আনন্দটা আরেকটু বেশি থাকে, যে এই অকেশনকে ঘিরে আমাদের কি কি অনুষ্ঠান থাকবে, কি কি করতে হবে। সো সারা বছর শপিং করলেও কিন্তু দেখা যায় যে ওই অকেশনটাকে মাথায় রেখে আরও আলাদা রকমের পোশাক কিনতে হয়। তো আমি একটু শপিং নিয়ে শুনতে চাই তিনজনের কাছ থেকেই। পূজার সময় কি কি কেনা হয়? আমার তো মনে হয় যে মাথায় থাকে অনুষ্ঠান, কোন অনুষ্ঠানে কি পড়ব। হ্যাঁ, পুজো মানেই হচ্ছে, দুর্গা পূজা মানে হচ্ছে আমার কাছে সবসময় আসলে লাল পেরে সাদা শাড়ি, এবং প্রতি কয়েক বছর ধরে আসলে লাল পেরে সাদা শাড়ি কিনতে কিনতে অনেকখানি জমে গেছে, এবং নতুন শাড়ি আসলে কিনতেই হয় প্রতি বছরই। এটা একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এবারও কিনেছি বিজয়া দশমীতে পরার জন্য। আচ্ছা, আর পুলক কি কিনেছে? এই সময় সবাই আমাদের সাধারণত বিশেষ করে পাঞ্জাবি পাজামা এই টাইপের পোশাকগুলো বেশি পরা হয়। বিশেষ করে বাচ্চাদের জন্য রঙিন সব ধরনের থাকে, কিন্তু বড়রা সাধারণত একটু পাজামা পাঞ্জাবি এবং মেয়েরা শাড়ি এটাই বেশি পরে। পূজার শপিং সব কিছুই কেনা হয়, শাড়ি তো অবশ্যই, পূজা মানেই শাড়ি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার খুব ফিউশন ধর্মী কাপড় চোপড় খুব পছন্দ, মানে যেখানে প্রাচ্য এবং পাশ্চাত্যের একটা মিল ঘটানো সম্ভব। যেমন হয়তো উপরে একটা ক্রপ টপ পরলাম বা কোনো স্লিভলেস টপ, তার সাথে নিচে ধুতি, তো ট্রেডিশনাল একটা আউটফিট থাকলো, আবার একটা এবং আসলে সব সময় তো শাড়ি পরে সব কাজ করাটাও কঠিন হয়। অনেক সময় করি, অনেক সময় অন্য ডিজাইনারদের আউটফিটও কেনা হয়। পছন্দের কথা বলছে। আচ্ছা, আমরা একটু পুজোর ফ্যাশন নিয়ে তাহলে একটু আপডেট জেনে আসি। এই বছরের পূজার ফ্যাশন কেমন ছিল? প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা একটু দেখে নিই এ বছরের পূজার ফ্যাশন ঠিক কেমন ছিল। আমাদের দেশে বাংলাদেশে বেশ বড় একটা ইভেন্ট, কাস্টমারের কথা চিন্তা করে আমরা অনেক প্রোডাক্ট করেছি। পুজো বলতে যে কালারটা আমরা সবসময় দেখে আসছি, সাদা লাল, আমরা এর বাইরেও কিছু কালার নিয়ে কাজ করেছি। তার মধ্যে দেখা গেছে যে বাসন্তী, তারপর ম্যাজেন্ডা কালার, হলুদ, মানে এমন আমরা এসব নিয়ে কাজ করেছি। দেখা যাচ্ছে যে অনেকেই মনে করেন যে পুজোতে লাল সাদা একটা কালেক্ট করা থাকে,
নেক্সট টাইমে ওরা আবার ভাবে যে না আমাদের এই ধরনের একটা কালেক্ট আছে, আমি পরবর্তীতে আমি একটা অন্য একটা কালেকশন করব। ওইটা মাথায় রেখে কাস্টমারের কথা চিন্তা ভাবনা করে আমরা খুব অল্প প্রাইজে বা খুব সুন্দর কিছু ড্রেস করেছি। তার মধ্যে আছে সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, বেবিদেরও পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার কামিজ, মেয়েদের জন্য টপস করেছি। আর শাড়ির ব্যাপারে বলবো, শাড়ি আমরা করেছি স্ক্রিন প্রিন্টের ওপর, কারচুপি, হালকা কিছু এমব্রয়ডারি। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম এই বছরের পূজার ফ্যাশন আপডেট। তো এখন আমরা একটু সাজগোজের গল্প শুনবো। যেহেতু তিনজনই পারফর্মার এবং বিশেষ করে যারা স্টেজ পারফরমেন্স করে তাদের তো অনেক লাউড মেকআপ নিতে হয়। তো এই প্রশ্নটা আমার স্পেসিফিকলি পুলকের কাছে প্রথমে, পুলকে মেকআপ করতে পারে? স্টেজ শোতে মেকআপ নেওয়া হয়? আমি কখনোই মেকআপ নেই না, বিশেষ করে শুধু টিভি প্রোগ্রামে আসলে একটা পাপ নিতে হয়, তাই নেই। এমনিতে মেকআপ সম্পর্কে আমি তাহলে বিদেশে শো করতে গেলে কি হয়? কিছুই করি না। আর নরমালি স্টেজ শো এর ক্ষেত্রে যখন মেকআপ আর্টিস্ট থাকে না নিজেরটা, তখন কি এমনি স্টেজে উঠে যাওয়া হয়? আমি আমার জীবনের 99.99% প্রোগ্রামে আমি উইদাউট মেকআপ উঠেছি। আর বিশেষ করে আমাদের গান বাংলার কয়েকটা প্রোগ্রামে, স্পেশাল প্রোগ্রাম যেগুলো হয়, ওগুলো আলাদা মেকআপ ম্যান থাকে, আমাদের আলাদা পাব দিয়ে বা কারো যদি কেউ মেকআপ নিতে চায় তাকে দিয়ে উঠায়। তার মানে পুলক তার বিউটি নিয়ে 100% কনফিডেন্ট, এখানে কোনো কিছু না। আসলে কণ্ঠ মানে গানের মানুষ আসলে হয় কি, আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ছেলেদের সৌন্দর্যের থেকে আমাদের বিশেষ করে গেট আপ সেট আপটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, ইস্যু থাকে আমার স্টেজে, এবং সাথে গান। আমি যদি আমার একটা সুন্দর ডিফারেন্ট আর জর্জনার থেকে একটু ডিফারেন্ট একটা গেট আপ নেই, এবং আমি যদি সুন্দরভাবে আমার গানটা পরিবেশন করতে পারি, আমার মনে হয় দর্শকরা খুশি হয় বেশি। আমার মেকআপটার দিকে তাদের অত খেয়াল থাকে না। বাহ, আচ্ছা পূজার কাছে একটু মেকআপের কথা শুনে, যেহেতু নৃত্যশিল্পী, সব থেকে হেভি মেকআপ কিন্তু এই মানুষটাকে নিতে হয়, তো একটু পূজার মেকআপ নিয়ে শুনতে চাই। না, এটা কথাটা ঠিক না। নৃত্যশিল্পী হলেই যে হেভি মেকআপ নিতে হবে এটা একটা ধারণা আছে, এটা একটা মিথ, এটা ভুল। আমি কিছুদিন আগেই একটা পারফরমেন্স করেছি শিল্পকলা একাডেমির একটা সাংস্কৃতিক উৎসব, তো সেখানে আমি কোনো মেকআপ নেইনি, এবং আমার ক্যারেক্টার ছিল নিশ্চয়ই, আমার আউটফিটটাও ছিল একটা মানে আমি রিহার্সাল করছি এরকম একটা, মানে বেসিক্যালি ওটা একটা কোরিওগ্রাফারের জীবনের গল্প। একটা এটা তো ক্যারেক্টারের জন্য, হ্যাঁ ওটা যেহেতু ক্যারেক্টার ছিল, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমি কি করছি। যে কথাটা পুলক বললেন যে আসলে গান আমরা শুনি, নাচ আমরা দেখি, তো যে জিনিসটা আমরা শুনি সেখানে আসলে দেখতে কেমন লাগছে এটা খুব একটা ম্যাটার করে না। আর নাচ যেহেতু পুরো বিষয়টাই ভিজুয়াল, এখন নাচে আমি যেই চরিত্র করছি, ইটস অল অ্যাবাউট ক্যারেক্টার। আসলে শানুদির কাছে শুনি একটু মেকআপ নিয়ে, পূজার সাজ। পুজোর সাজ, হ্যাঁ পুজোর সাজে আমি আমার কাছে সবসময় মনে হয় যে লাল পেরে সাদা শাড়ি ছাড়া কোনোভাবেই মানে পরিপূর্ণতা পায় না। তারপরে হচ্ছে সিঁদুর থাকতেই হবে। আর সিঁদুর আমার এত পছন্দের, ছোটবেলা থেকে যখন আসলে বিবাহিত ছিল, বিয়ের প্রসঙ্গটা আসেনি, কারণ যারা বিবাহিত ছিল তারাই তো আসলে সিঁদুরটা পড়তে পারে। পুজোর একটা অন্যতম আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিঁদুর খেলা থাকে, সিঁদুর খেলা, বিজয়া দশমীর দিন। এটা খুব একটা ভালো একটা, এটা একটা অদ্ভুত ভালো লাগা মানে দেয় যারা দর্শনার্থী যারা যান প্রতিমা বিসর্জনের আগে আগে। তো পুজোর সাজ মানে আমার কাছে একদম লাল পেরে সাদা শাড়ি এবং শাখা সিঁদুর, আলতা। আমি কোনোবার মানে পুজোতে আমি এই সাজটা মিস করি না। মানে প্রতিবারই আমার এই থিমটাই থাকে। আমার কাছে মনে হয় যে মা দুর্গা মানে হচ্ছে মা, মানে প্রতিমার সাজ মানেই হচ্ছে সিঁদুর,
শাখা, তারপর হচ্ছে আজকেও আমরা সাদাই দেখতে পাচ্ছি, আজকে, শুভ্র হ্যাঁ, লাল শানুকে সাদার- দেখতে পাচ্ছি। লাল সাদার এই থিমেই এসছি আজকেও। এরকম একটা ব্যাপার থাকে না, ষষ্ঠীর দিনে এভাবে সাজবো, সপ্তমীতে এভাবে সাজবো, অষ্টমীতে এভাবে সাজবো, আর ছোটবেলায় মনে হয় ব্যাপারটা আরো বেশি গাঢ় ছিল। ছোটবেলায় বেশি ছিল, এই জন্যই বলছিলাম প্রথমে যে শৈশব কৈশোরের গল্পটা। ছোটবেলায় যে বিভিন্ন দিনের জন্য আলাদা আলাদা করে পোশাক কেনা হতো, এবং কোন দিন কোন পোশাকটা পরবো সেটা কিন্তু আগে থেকেই কখনোই আমার আত্মীয় স্বজনদের, মানে আমরা মানে ভাই বোনরা থাকি না, যে কখনোই দেখানো হতো না যে না নতুন পোশাক মানে সেদিনই পরবো। তো প্রতিটা দিনের জন্য আলাদা করে এক একটা পোশাক, সেটা সালোয়ার কামিজ হতে পারে, তখন তো ছোট ছিলাম, সালোয়ার কামিজ হতে পারে বা কোনো ফ্রক হতে পারে, তো এরকম করে আলাদা আলাদা করে ভাগ করা ছিল। বাহ, তাহলে আমরা এবার একটু পূজার সাজসজ্জা দেখে আসি। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা একটু পূজার সাজসজ্জা দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আমি তানিয়া ফ্রিন ওমেন্স ডল বিউটি পার্লার থেকে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটি শারদীয় দুর্গাপূজার খুব সুন্দর মেকওভার দেখাবো। চলছে পূজা, আর এই সময় তো আপনাদের অনেক ব্যস্ততা, ঘোরাঘুরি, সকাল থেকে রাত পর্যন্ত আপনারা পূজা মণ্ডপে ঘুরবেন, বেড়াবেন, মেকআপটা যেন ঠিক থাকে সেই ধরনের একটি মেকআপ আজকে দেখাবো। আজকে আমাদের সাথে মডেল হিসেবে আছে সিফাত। হ্যালো, চলুন শুরু করি। আমরা আমাদের কাজের সুবিধার্থে আগে বেসটা করে রেখেছি, তবে বেসটা আমরা যা দিয়ে করেছি সেটা একটু বলে দিচ্ছি, যেটা করলে আপনাদের মেকআপটা অনেক সময় থাকবে এবং স্টে করবে। সেটা হচ্ছে আপনারা যখনই বেস করবেন আগেই প্রথমে যেটা করবেন যে সুন্দর করে পুরো ফেসে আপনারা খুব ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেবেন। এরপরে আমরা দিয়েছি ফাউন্ডেশন, এবং ফাউন্ডেশনটা আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে যে খুব ভালোভাবে আমরা ব্লেন্ড করে নিচ্ছি। এরপর নিচ্ছি আমরা সেটিং স্প্রে দিয়ে পুরো ফেসটা আমরা মেকআপটা সেট আপ করে নিচ্ছি। এটাতে মেকআপটা বসে যাবে পুরো ফেসে সুন্দরভাবে এবং ন্যাচারাল দেখাবে ফেসটা। খুব হালকা করে সেটিং স্প্রে দেওয়ার পরে আমরা বাতাস দিয়ে একটু শুকায় নিব এটা। এরপরে আমরা ওর আইব্রোসটা খুব সুন্দর করে এঁকে নেব। আমরা এখন ওর চোখের আইবলে যে কালারটা অ্যাপ্লাই করব সেটা ওর শাড়িতেই আছে, ব্লু কালার। মিডিলে আমরা একটু ডার্ক ব্লু কালার অ্যাপ্লাই করব। এরপরে চিকন করে সুন্দর করে একটু লাইনার দিয়ে নিচ্ছি। চোখের ধরন বুঝে লাইনারটা অ্যাপ্লাই করতে হবে। আমাদের আই মেকআপটা কমপ্লিট। এরপর আমরা চলে আসছি লিপস্টিকে। আমাদের পূজার লুকটা একদম কমপ্লিট। এরপর আমরা হেয়ার স্টাইলটা করে দেখব সিফাতকে কেমন লাগছে। আমাদের শারদীয় দুর্গাপূজার মেকওভার কমপ্লিট। এই ধরনের মেকওভার নিয়ে আপনি সারাদিন স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম পূজার সাজসজ্জা, আর এবারে আবারও পূজার গল্প। তো আমরা আড্ডায় ছিলাম, পূজার সময় আড্ডা দিতে মনে হয় একটু বেশি স্পেশালি ভালো লাগে। তো আমি একটু পূজার উল্লেখযোগ্য ঘটনা শুনতে চাই। পুলকের কাছে যেরকম শুনেছি ছোটবেলায় পূজায় চুরি করা হয়েছে, তো পূজার কাছে একটু শুনি যে পূজার উল্লেখযোগ্য কোনো ঘটনা মনে পড়ে, ছোটবেলার হোক, বড়বেলার হোক, প্রোগ্রামের হোক। একদম ছোটবেলায় আমার এখন যেটা মনে পড়ছে, মানে আমরা তখন রামকৃষ্ণ মিশন রোডে থাকতাম, ওই রাস্তাতেই রামকৃষ্ণ মিশন। তো আমার ঠাকুরমা উনি ওনার ডায়াবেটিক পেশেন্ট ছিলেন, তো উনি বিকালে হাঁটতে বের হতেন। উনি যখন হাঁটতে বের হতেন আমাকে সাথে নিয়ে যেতেন। তো আমরা ওই পুরো এরিয়াতে একটা রাউন্ড দিয়ে
আমার ঠাকুরমা আবার মিশনে যেতেন, ওখানে যে একটু রেস্ট নিলেন, একটু প্রণাম করলেন, এরকম একটা ব্যাপার। তো আমি এখন, উনি আমাকে সবসময় বলতে কি, তুমি একটা জায়গায় বসে থাকো, বেশি উকি ঝুঁকি দিও না। মহারাজরা ওখানে মিশনে যারা সেবক থাকেন তাদের মহারাজ বলে, মহারাজরা দেখলে ডাকবে, এটা সেটা খেতে দিবে, অনেক সময় নষ্ট হবে, আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তুমি উকি ঝুঁকি দিও না। আর আমি ছোট ছিলাম তো, ওনারা ডাকলে খুব মজার মজার মিষ্টি খেতে দিতেন, তা আমি ইচ্ছা করেই একটু বেশি উকি ঝুঁকি লম্ফঝম্প যা দেওয়া যায় আমি সবই দিতাম, যাতে ওনাদের নজরে আসি, কারণ দেখলেই ডাকবে, ডেকে মিষ্টি খেতে দিবে বা নাড়ু খেতে দিবে। আর কিন্তু প্রিটেন্ড করতাম যে আমি কিচ্ছু করিনি, ওনারাই দেখে ডেকেছেন। এটা একটা খুব মজার, পূজার সময় এটা খুব বেশি হতো, এখন মনে পড়ছে। বাহ, তো তিনজনেরই আমরা মজার মজার গল্প শুনেছি পূজার। তো এখন সবাই কি নিয়ে ব্যস্ত, একটু কাজ নিয়ে শুনতে চাই, যে সামনে পূজার কি কাজ আছে, আমরা কি নতুন কাজ পাচ্ছি? আমরা তো মাত্র ওয়াটারনেসের শো শেষ করলাম, এই 14ই সেপ্টেম্বর মাত্রই হয়ে গেল, এবং খুব ভালো সাড়া পেয়েছি আমরা। ওই দিন খুব বৃষ্টি ছিল, আমি আসলে খুব টেনশনে ছিলাম যে দর্শক হবে কিনা, কিন্তু আমাদের বেশ ভালো দর্শক হয়েছে। খরচও, আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যে দর্শকই হবে আমাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, দর্শকের টিকেটের টাকায় শো হবে, স্পন্সর ছাড়া, কারণ স্পন্সরটা আসলে আমরা পাই আমাদের শোতে, এটা আমরা অনেকবার প্রমাণ করেছি। সেদিক থেকে এটা একটা সাকসেসফুল ক্যাম্পেইন ছিল। সামনে আবারও ওয়াটারনেসের শো হবে। এছাড়া অক্টোবরে ইন্দোনেশিয়া যাচ্ছি, ইন্দোনেশিয়া সরকারের আমন্ত্রণে, সেখানে 2টো আন্তর্জাতিক উৎসবে অংশ নেব, একটা কনফারেন্স অ্যাটেন্ড করব এবং বাংলাদেশের নাচের উপরে একটা কর্মশালা পরিচালনা করব। এর আগে ফিলিপাইনে আমরা বাংলাদেশের আরতি নাচ, যে ভিডিওটা দক্ষিণ কোরিয়ার যে ভিডিওটা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়াতে, তো আমরা কিন্তু সবসময় চাই যে বিদেশিদের কাছ থেকে আমরা যেমন শিখছি, আমরা আমাদের সংস্কৃতি, আমাদের নাচগুলোও যেন বিদেশিরা শেখে, সেই অনুপ্রেরণার জায়গাটা তৈরি করে দেয়া। তো এবার ফিলিপাইন এবং সাউথ কোরিয়ার পরে আমরা ইন্দোনেশিয়াতে এই আরতি নাচের উপরে আমি একটা কর্মশালাও করাবো। বাহ, তার মানে ব্যস্ত সময় কাটবে। তো সামনে আমরা পুলকের নতুন কি গান পাচ্ছি? পুজোর গান সেটা তো মিস হয়ে গেল এবছর। এরপরে পূজার পরপরই 2টা গান আসছে, একটা গান আমার নিজের সলো, আর একটা গান আমি আর আখি আপা গেয়েছি। ওটার গানের নাম হচ্ছে প্রেম ব্যাপারী, আখি আপার আর আমার গানটা। আচ্ছা, ধুমধারাক্কা গান হবে মনে হচ্ছে। আখি আপার যেহেতু এই জন্য ধুমধারাক্কা গান, আশা করি গানটা সবার খুবই ভালো লাগবে। অবশ্যই শুভকামনা গানের জন্য। একটু শানুদের কাছে শুনি যে সামনে কি কি কাজ পাচ্ছি আমরা। আমি যেহেতু অভিনয়ের মানুষ হিসেবে যদি বলি, বেশ কিছু ধারাবাহিকের কাজ একসাথে চলছে, সেগুলো অন এয়ারও যাচ্ছে বিভিন্ন চ্যানেলে, আর কিছু প্রস্তুতি আছে নিজেরও আরও ভালো ভালো চরিত্রে কাজ করার। আর সাথে যেহেতু আসলে তার পাশাপাশি আমি যেহেতু একজন শব্দেরও মানুষ, লেখালেখিটাও চালিয়ে যাচ্ছি। তো আগামী বইমেলার জন্য নতুন উপন্যাস, আরেকটা কবিতার গ্রন্থ নিয়ে আসার জন্য, পাঠকদের জন্য নিয়ে আসার জন্য চেষ্টা চলছে। সেই মানে প্রস্তুতি, আসলে প্রস্তুতিমূলক যে বিষয়গুলো লেখালেখির জন্য, সেই চেষ্টাটুকু করে যাচ্ছি। আচ্ছা, তিনজনই বেশ ব্যস্ত, সামনে আমরা নতুন নতুন কাজ পাচ্ছি, নতুন নতুন কাজের জন্য অনেক অনেক শুভকামনা। তো আমরা আয়োজনের একদমই শেষের দিকে চলে এসেছি। তো শেষে একটা ব্যাপার হবে, সেই ব্যাপারটা এখন আমি রিভিল করি, যে পুলকের কণ্ঠে তো আমরা গান শুনি। তো আজকে আমি কিন্তু গানের মানুষ না, কিন্তু আমরা সবাই মিলে গান গাইতে গাইতে বাড়ি যাব আজকে। তাহলে আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, তারপরে গানের সুরে বিদায় হবে, ঠিক আছে? প্রিয় দর্শক, এই ছিল আমাদের পূজার বিশেষ আয়োজন গৌরী এলো। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। নিশ্চয়ই আগামী কোনো বিশেষ আয়োজনে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন, আনন্দ নিয়ে বাঁচুন। আর এখন নাচের মানুষের কাছেও গান শুনবো, অভিনয়ের মানুষের কাছেও গান শুনবো। গান গাইবে বলো? কোন গান হবে? যে কোনো একটা গান তোমরা যেটা জানো সেটা বলো, সেটা একসাথে গাই। তুমি গাবে, আমরা অভিনয় করব গাওয়ার। না, গানের না, তাহলে বাড়ি যেতে দেব না আজকে আমি। গাইতে হবে তো। আচ্ছা, গ্রামের নজন গাইবা? হ্যাঁ, এটা গাইছিলাম। হ্যাঁ, ওকে, রেডি? 1 2 3 4। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, হায়রে মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।